তখনই নিজের সর্বশক্তি দিয়ে দাঁত মুখ শক্ত করে নিজের হাতে শক্ত করে একটা কামড় দিয়ে ধরে রাখলাম। অনেকক্ষণ ধরে রাখার পর বুঝতে পারছি, এখন সবকিছু ভালোভাবে দেখতে পারছি, তবে মাথাটা ঘুরতেছে। তাই আর দেরি না করে মাথা উঁচু করে উপরে তাকিয়ে সামনে লাঠি হাতে থাকা মানুষটাকে দেখে আমার বিশ্বাস হচ্ছে না যে এই মানুষটা আমার সাথে এমন বেইমানি করবে। তাকে নিজের ভাইয়ের মতো ভাবতাম, অথচ সেই মানুষটাই আমার সাথে বেইমানি করলো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, জিসান তুই? জিসান বলল, আমি এখানে। আমি বললাম, তুই আমার সাথে এমনটা করতে পারলি? আমি তোকে নিজের ভাই মনে করতাম। জিসান বলল, কিন্তু নিজের ভাই তো আর না। আমি বললাম, তোর জন্য কি করিনি আমি? জিসান বলল, সরি বস, অনেক কিছু করলি, কিন্তু আমার কাছে টাকার থেকে বেশি আর কিছু হতে পারে না। নাসির তখনই নিজের নাক মুখের রক্ত মুছে আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, কিরে জিসান, এই মালটারে কেমনে চিনিস? জিসান বলল, ওই যে আপনি আমাকে টাকা দিয়ে যার খোঁজ খবর নিতে বলতেন, সে মানে ভিলেনের। জিসান বলল, বস, এই মালটাই হলো ভিলেন। যদিও তাকে আমি কখনো দেখিনি, কিন্তু মালটার হাতের কথা ও মায়ের স্টাইল দেখে চিনে গিয়েছি, কারণ তার সাথে আমি তো আরো 2 বছর আগে আসি, তাই না? নাসির একটু হেসে বলল, আমার কি ভাগ্য, আজ এক ঢিলে 2 পাখি মারবো। জিসান, তোকে ধন্যবাদ। আজ থেকে ভিলেন না, মিস্টার আবির রহমানের জায়গায় তুই থাকবি। জিসান বলল, ওকে বস। নাসির বলল, জিসান বলতো এই মালটারে কি করা যায়? জিসান বলল, কি আর করব, সে যেইভাবে মানুষকে আদর করে আমরাও তাকে আদর করে ঘুম পাড়াবো। শালা তোমার প্রতিটা লোককে কতটা কষ্ট দিয়ে মারছে, আর সেই কষ্ট এই শালাকে দিব, তখন বুঝতে পারবে কাউকে কষ্ট দেওয়ার ফল কেমন হয়। আমি বললাম, জিসান, জীবনে কাউকে এত বিশ্বাস করিনি যতটা তোকে বিশ্বাস করছিলাম, আর তুই আমার পিঠ পিছনে এত বড় ছুরি মারলি আর আমি বুঝতে পারিনি। জিসান বলল, বস তুমি অনেক চালাক, এটা জানতাম, কিন্তু এতটা বোকা সেটা আমি কখনো ভাবতে পারিনি। তোমার বোঝা উচিত ছিল সেই দিন, যেই দিন টাইগারের লোক কিছু বলতে যাবে তার আগেই তাকে কেউ গুলি করে দিয়েছে, কারণ সেখানে আমি তুমি ছাড়া কেউ ছিলাম না, আর যেহেতু তুমি মারোনি সেহেতু আমি মারছি। আমি বললাম, তার মানে রিফাত, রকি এদের তুই কিছুই করিসনি? জিসান বলল, সরি বস, কিছুই না, কিন্তু তুমি আসার আগে কয়েকটা মুখে ঘুষি মারতাম যাতে তুমি বুঝতে না পারো, আর সেটাই হলো, কিন্তু আফসোস রিফাতকে বাঁচাতে পারলাম না। আমি বললাম, ও আচ্ছা, এখন কি তোদের সব কিছু বলা ও তোদের সব চামচাও বেইমানরা এখানে আছে? নাসির বলল, আছে। কেন, তোর কষ্ট কি তাদের দেখাবি নাকি? আমি বললাম, কার কষ্ট কে দেখে সেটা সময় বলে দিবে। জিসান, তুই চান্দু আমার সাথে কাজ করিস বলে এই ভাবিস না আমার সব লোক এখন তোর হয়ে গিয়েছে। জিসান বলল, মানে? আমি একটা ডেবিল মার্কা হাসি দিয়ে জোরে হাসতে লাগলাম আর বলতে লাগলাম, পাগল, আমার সাথে থাকলি খাইলি অথচ আমাকে চিনলি না। আই অ্যাম ভিলেন, মিস্টার ভিলেন। এই কথা বলতেই জিসান সাথে সাথে আমার পা ধরে বলতে লাগলো, ভাই আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গিয়েছে। নাসির বলল, জিসান তুই এটা কি করছিস? তার পা ধরছিস কেন? সে তো এখন মারা যাবে। জিসান বলল, কে মরবে? তুই তোর মতো আরো 10 জন আসলেও মারতে পারবি না, কারণ আমি ভাইয়ার সাথে ছিলাম এবং জানি সে কি করতে পারে। ভাই আপনি বললে এই নাসিরের বাচ্চাকে এক্ষুনি মেরে ফেলবো, আর আমার কোনো টাকা চাই না, আমাকে শুধু ক্ষমা করে দেন, এরপর আর কিচ্ছু লাগবে না। আমি বললাম, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু বেইমানি না। আমার কাছে বেইমানির একটা শাস্তি হলো মৃত্যু। আর কি যেন বললি? আমি বোকা তাই না? রে, আমি বোকা, আমি জানতাম তুই আমার সাথে বেইমানি করবি, তাই তোর সামনে আমি সবাইকে শাস্তি দিতাম, কিন্তু আফসোস তুই কিছু বুঝলি না। আমি তোকে সুযোগ দিয়েছিলাম ভালো হতে, কিন্তু কথাই আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। জিসান বলল, ভাই প্লিজ দয়া করেন। নাসির বলল, তোদের ঢং আরে দেখতে ইচ্ছা করছে না। এই নিজাম, এই জিসানের বাচ্চাকে মেরে ফেল, আর এই শালাকে তো আমি মারবো। এটা বলেই নাসির আমার দিকে বন্দুক ধরে রাখলো, আর নিজাম চৌধুরী আমার দিকে আসতেছে জিসানকে নিয়ে যেতে। এই দিকে আমি এইসব দেখে একটা মুচকি হাসি দিতেই নিজামের দেহ সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো। এটা দেখে সেখানে উপস্থিত সবাই ভয় পেয়ে পিছিয়ে সরে গেল। জিসান বলল, নাসির এখনো সময় আছে, নিজের ভুল স্বীকার কর, তা নয়তো ওই যে পড়ে থাকা চামচার মতো অবস্থা হবে। নাসির বলল, এইসব আমি ভয় পাই না, এই সবাই একসাথে এই মাল দুইটার দিকে বন্দুক ধর, আর আমি বলার সাথে সাথে সবাই গুলি করবি, আর পুরো শরীরে বুলেট ভরিয়ে দিবি, যাতে যে দেখে আমার নাম স্মরণ করে। এটা বলে সবাই যে আমার দিকে বন্দুক ধরে অপেক্ষা করছে কখন নাসির বলবে আর আমাকে শুট করবে। আর এই দিকে নাসির বলল, এইবার তুই বাঁচবি কেমনে আমিও দেখব। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, মার, আমিও দেখি। নাসির বলল, সবাই রেডি?
জি বস। নাসির 1-2। নাসিরকে আর কিছু বলতে না দিয়ে আমি শুট বলতেই চারপাশ থেকে শুধু বুলেটের আওয়াজ বের হতে লাগলো, আর আমি হাসতে লাগলাম জোরে জোরে। এইদিকে নাসির তো বুলেটের আওয়াজ শুনে অবাক হয়ে আছে। আমি এখনো 3 বললাম না, অথচ গুলির শব্দ শোনা যাচ্ছে। আর এইদিকে আমি এখনো দাঁড়িয়ে হাসতেছি। আমি বললাম, এই বিড়ালের বাচ্চা, আমার দিকে অবাক না হয়ে একটু পিছনে ঘুরে দেখতো। আমার কথা শুনে নাসির পিছনে ঘুরতেই ভয়ে মাটিতে পড়ে গেল। তার কারণ সে পিছনে তাকিয়ে দেখে তার লোকদের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে। এইদিকে নাসির ভয়ে হামাগুড়ি দিয়ে আমার পা ধরলো। আর জিসান বলে উঠলো, ওই বেডা, তোকে বলছি না তখনও সময় ছিল পা ধরে ক্ষমা চা, কিন্তু শুনলি না, এখন কেন আসলি? মার ভাইকে মার না। নাসির বলল, এই শালা, তোর বকবক বন্ধ কর আর আমাকে ক্ষমা চাইতে দে। এইদিকে আমি তাদের কাজকর্ম দেখে হাসতে লাগলাম। নাসির বলল, আবির ভাই, আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গিয়েছে। আমি বললাম, তোদের ক্ষমা করলে দেশের কাছে আমি অপরাধী হয়ে যাব। জিসান বলল, ভাই ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমি না তোমারই ভাই। আমি বললাম, ভাই তো আর না, তাছাড়া নিজের ভাই হলো ক্ষমা নাই তোদের, তোরা দুইজনই বিশ্বাসঘাতক। এইদিকে তাদের সাথে কথা বলছি আর আমার হালকা করে মাথাও ঘুরছে। আমি বুঝতে পারছি আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। নাসির বলল, আমি কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাব, প্লিজ একটা সুযোগ দে। জিসান বলল, ভাই একটা সুযোগ। আমি বললাম, তোদের সাথে কথা বলার টাইম নাই, তোদের বাঁচিয়ে আমি অপরাধী হতে চাই না, গুড বাই। সকল পাপের হিসাব না হয় মাটির তলে গিয়ে দিস। এই বলে দুইজনকে মাথায় গুলি করতেই তারা সাথে সাথে মারা গেল। এই বাড়িতে শুধু আমি এখন, বাকি আছে। আর চারপাশে একবার তাকিয়ে দেখি শুধু রক্তমাখা দেহ পড়ে আছে। এইসব দেখে আমি একটা হাসি দিয়ে বললাম, আমি ওই ভিলেন যে খারাপ মানুষের জন্য খারাপ আর ভালো মানুষের জন্যও খারাপ। আমার কাজে যে বাধা দিবে সে এইভাবে মাটিতে লুটিয়ে পড়বে। এটা বলা শেষ করতে আমার মাথাটা চক্কর দিয়ে উঠলো, সাথে সাথে আমি মাটিতে পড়ে গেলাম। সাথে সাথে আমার 2 চোখ বন্ধ হতে লাগলো আর আমার চোখের সামনে ভাসতে লাগলো আমার মায়ের মায়াবী মুখখানা। নিজের অজান্তেই বলে উঠলাম, আম্মু, ও আম্মু, একটু কোলে নাও। এটা বলে জ্ঞান হারালাম। তারপর আর কিছু মনে নেই। নিজের বুকের মাঝে ভারী কিছু অনুভব হতে আস্তে আস্তে করে চোখ খুললাম আর চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম আমি কোথায়। এখন আমি হাসপাতালে আছি, কিন্তু আমার বুক এত ভারী কেন? এটা ভেবে আমি বুকের দিকে তাকাতেই দেখি তানিয়া আমার বুকের উপর আরাম করে ঘুমাচ্ছে। কি সুন্দর মায়াবী চেহারা, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। ইচ্ছে করে সারা জীবন এমনভাবে তাকিয়ে থাকি। তানিয়াকে কখনো এমন ঘুমন্তভাবে দেখিনি। আজ দেখে আমি তো তারপর আবার ক্রাশ খেয়ে গেলাম। ইস, আল্লাহ যদি এই সুন্দর মুহূর্তের সময়টা সারা জীবন অফ করে দেয়, তখন আমি তানিয়ার দিকে এমনভাবে তাকিয়ে থাকবো আর তানিয়া আমার বুকে সুন্দরভাবে ঘুমাবে। এই সব কিছু এক দৃষ্টিতে তানিয়ার দিকে তাকিয়ে ভাবছি। আর এইদিকে আমার শরীরের হালকা নড়াচড়া করতেই তানিয়ার ঘুম ভেঙে গেল। আর সে তাকিয়ে দেখে আমি তার দিকে একধারে তাকিয়ে আছি। তানিয়াও সেই সুন্দর মুহূর্তটা মিস করতে চায়নি, তাই সে আমার বুকে তার থুতনিটা রেখে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমরা এখন একে অপরের দিকে তাকিয়ে আছি, কারো কোনো দিকে খেয়াল নেই। সরি, আমি ভুল সময় এসে পড়েছি। হঠাৎ করে দরজার পাশ থেকে উপরের কথাটা বলতেই আমাদের ধ্যান ভেঙে গেল। আর তানিয়া লজ্জায় আমার বুক থেকে মাথা সরিয়ে সুন্দর করে বসে পড়লো আর মনে মনে গালি দিচ্ছে, রাফির বাচ্চা, তুই আর সময় পেলি না রুমে আসার? অনেকদিন পর জামাইয়ের মুখটা দেখতে লাগলাম মন ভরে, কিন্তু তাও দিলি না। আমি নিজেকে সামলে বললাম, আরে রাফি, তুই কেন ভুল সময় আসবি? একদম ঠিক সময় এসেছিস, আই বস। তানিয়া বলল, তোমরা বসো, আমি সকালের নাস্তা নিয়ে আসি। এটা বলে তানিয়া চলে গেল। আর রাফি আমার কাছে বসে বলল, এখন কেমন আছিস? আমি বললাম, এই তো ভালো, কিন্তু দোস্ত, সকালের নাস্তা মানে? রাফি বলল, তুই কালকে অজ্ঞান হয়েছিস, যে এইমাত্র জ্ঞান ফিরল। আমি বললাম, ও। রাফি বলল, দোস্ত, সরি রে, আমরা একটু দেরিতে আসার জন্য এইসব হয়েছে, তা না হলে তোর গায়ে একটু আসর পড়তে দিতাম না। কি করব বল, তুই কিছু না বলে চলে গেলি, তাই লোকেশন পেতে দেরি হয়েছে। আমি বললাম, আরে বন্ধুত্বের মাঝে নো সরি নো থ্যাঙ্কস, যা হয়েছে বাদ দে। তারপর রাফির সাথে কথা বলছিলাম, তখন আব্বু আম্মু ভাইয়া ভাবি রুমে ঢুকলো। আম্মু তো সোজা আমার কাছে এসে আমার পাশে বসে আমার গালে কপালে চুমু দিয়ে কান্না করতে করতে বললাম, এই তুই বুঝিস না কেন? তোর কিছু হলে আমি বাঁচবো না, তারপরও একা ওইখানে গেলি কেন? আমি বললাম, আয় আম্মু, দেখো আমার কিছু হয়নি, তুমি একটু বেশিই বলছো। আম্মু বলল, তোকে আর ওই চাকরি করতে হবে না, আজকে ছেড়ে দিবি। আমি বললাম, আরে
আরে এটা বলিও না, এই চাকরি আমার স্বপ্ন, আর তুমি একদম চিন্তা করিও না, আমার কিচ্ছু হবে না। আব্বু বলল তারপরও একটু দেখে শুনে কাজ করবি না? আমি বললাম আরে দেখে শুনে কাজ করছি। আরে ভাইয়া অমন করে ওইদিকে তাকিয়ে আছো কেন? ভাইয়া বলল কে কার ভাইয়া? আমার কোনো ভাই নাই, যদি ভাই থাকতো তাহলে সে যে এত বড় অফিসার আমাকে বলতো। এটা বলে ভাইয়া অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমি বললাম আমি নিজেই ছিলাম সিক্রেট, তাই বলিনি। এতে যদি কেউ আমাকে ভাই না মানে আমার কিছু করার নাই, আমি কারো ভাই না। এটা বলে অন্যদিকে মুখ করে নিলাম। আর তখনই ভাইয়া আমার কাছে এসে বলল এখন যদি তোকে মারার অপশন থাকতো তাহলে তোকে একটা থাপ্পড় দিতাম। আমি বললাম কেন? ভাইয়া বলল ভাই আমি না হয় একটু অভিমান করলাম, আমার অভিমান না ভাঙিয়ে তুই উল্টো রাগ করলি। আমি বললাম কেন, তুমি করতে পারো আর আমি করতে পারি না? এইবার ভাই আমাকে আলতো করে জড়িয়ে ধরে বলল তুই আমাকে সেই দিন তারেক থেকে বাঁচিয়েছিস আর আমি জানতামই না। আমি বললাম আমার জীবনে সব কিছু হলে আমি মানবো, বাট আমার পরিবারের কারো কিছু হলে আমি মানবো না। আচ্ছা এই কথা কে বলছে? ভাইয়া বলল কি আবার রাফি। এই কথা বলতেই আমি রাফির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। তখনই তানিয়া এসে বলল সবার এখন কথা বলা শেষ হলে আমি আবিরকে একটু নাস্তা করাতে পারি, তার কারণ একটু পর ওষুধ খাওয়াতে হবে।